কোনো ঘটনা যাচাই বাছাই না করে শুধু সন্দেহের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে সেটি দেখানো হয়েছে আজকের মুভিতে। গল্পটি শুধু স্মৃতিকে ঘিরে নয়, বরং তার 4 বান্ধবীকে নিয়েও। বহু বছর আগে তারা এক ব্যক্তিকে অপরাধী মনে করে, কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র ধারণার বশে নির্মমভাবে তাকে হত্যা করে। কিন্তু ভুল সিদ্ধান্তের সেই মূল্য তাদের দিতে হয় অনেক বছর পরে। একে একে তারা হারাতে থাকে নিজেদের প্রিয়জনদের, আর শেষ পর্যন্ত নিজেদের জীবনও পড়ে যায় ভয়ঙ্কর বিপদের মুখে। শুনতে কি ভয়ঙ্কর লাগছে? আজকের এই মুভির গল্প ঠিক এমনই রহস্য, অপরাধবোধ আর প্রতিশোধের এক শিহরণ জাগানো কাহিনী নিয়ে তৈরি। তাহলে আর দেরি কেন, চলুন দেখে আসা যাক ইন্দোনেশিয়ার এই ভয়ঙ্কর গল্পটি। তো গল্পের শুরুতেই আমরা স্মৃতি ও তার মেয়ের লীলাকে মৃত মানুষকে গোসল করানোর কাজ করতে দেখি। মূলত লীলার মা স্মৃতি মৃত মানুষকে গোসল করানোর কাজ করত। আজ লীলাও তার মায়ের সাথে এই কাজ করছে। লীলার এই কাজে কোনো অভিজ্ঞতা নেই, তার জীবনের ফার্স্ট টাইম মৃত মানুষদেরকে গোসল করায়। আজ দেখা যায় সেই লাশটার বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত ছিল, দেখে মনে হচ্ছিল কেউ তাকে প্রচন্ড মারধর করেছে। এসব দেখে লীলা নিজেকে সামলাতে পারে না, তার খুব খারাপ লাগে। তারপর তার মা তাকে কোনো মতে সামলে নেয়। এমন সময় হঠাৎ করেই লাশের চোখ দুটো খুলে যায়। তারপর ইডা নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই। ইডার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল। এই অনুষ্ঠানে গ্রামের সবাই দাওয়াত থাকে, এমনকি গ্রাম প্রধানও সেখানে আসে। এত বড় অনুষ্ঠানের মধ্যেই ইডাকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। আর এই অনুষ্ঠানে স্মৃতিদেরও দাওয়াত ছিল। স্মৃতি তার 3 বান্ধবী ট্যারি, অ্যানা, টুডিকে নিয়ে সেখানে এসে হাজির হয়। তারা নিজেদের মধ্যে নিজেরা যার যার জীবনের গল্প করছিল। সবাই তাদের স্বামীকে ডিভোর্স দিয়েছে। আর এই কথা শুনি ট্যারি টিটকারি দিয়ে বলে সে বিয়ে না করে অনেক ভালো আছে। এরপর লীলা তার মা স্মৃতিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তার ভাই আরিফও তাদের সাথে যায়। আরিফ ছিল খুবই হাস্যোজ্জ্বল মানুষ, সে রাজমিস্ত্রির কাজ করত। তো যাই হোক, তারা 3 জন যখন যাচ্ছিল তখন আরিফের বান্ধবী রিকার সঙ্গে তাদের দেখা হয়। রিকা আরিফকে তাদের বাড়ির ঘরের কাজের জন্য বলে। তারপর আরিফ রিকার সঙ্গে কথা বলতে বলতে তাদের বাড়িতে যায়। এদিকে রাতে স্মৃতি নামাজ পড়ার সময় তার পিছনে একটা ভয়ঙ্কর আত্মা আমরা দেখতে পাই। এরপর স্মৃতি কিছু একটা টের পায়, যেমন তার ঘাড়ে কেউ হাত রাখছে। আর সে ভয়ে পেছনে তাকালে দেখে তার মেয়ে লীলা। তারপর স্মৃতি লীলাকে খেতে দেবে, তখন দেখে খাবার সম্পূর্ণ পচে গিয়েছে। আর এটা দেখে স্মৃতি খুবই রেগে যায়। তারপর স্মৃতি বাইরে যাওয়ার সময় লীলাকে বলে ঘরের দরজা লক করে দিতে। স্মৃতি বাইরে পা রাখতেই মাইকে শুনতে পাই তার বান্ধবী ইডা হঠাৎ করে মারা গিয়েছে। এটা শুনে স্মৃতি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত ইডার বাড়িতে যায়। গিয়ে দেখে তার বান্ধবীকে কেউ একজন অনেক আঘাত করে মেরে ফেলেছে। ইডার সারা গায়ে মুখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে ভয়ঙ্কর কিছু একটা দেখে চোখ দুটা বড় বড় করে তাকিয়ে আছে। এটা দেখে স্মৃতি খুব ভয় পায়। তবুও স্মৃতি ভেতরে গিয়ে ইটাকে গোসল করাতে শুরু করে। এদিকে লীলা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার ঘুম আসে না। তার বারবার মনে হচ্ছিল তাদের ছাদের উপর কেউ হেঁটে যাচ্ছে। আর ঠিক তখন ছাদের উপর থেকে একটা ছোট অংশ ভেঙে নিচে পড়ে যায়। এসব থেকে লীলা খুব ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যায়, তবে মনকে সান্ত্বনা দেয়। বৃষ্টির কারণে ছাদের ওই অংশটা হয়তো খুলে পড়েছে। তখন আরিফও বাসায় ফিরে আসে এবং বাড়ির এই অবস্থা দেখে আরিফ তখনই বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করে। ঠিক সেই সময় স্মৃতি ইটার বাড়ি থেকে তার বাড়িতে চলে আসে। এদিকে স্মৃতিকে দেখে বোঝা যায় যে সে তার বান্ধবীর মৃত্যুতে অনেক ভেঙে পড়েছে। স্মৃতি বারবার হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিল। এক পর্যায়ে লীলা তার মাকে হাত ধরে ঘরে নিয়ে আসে আর রেস্ট করতে বলে। কিছুক্ষণ পর স্মৃতি কিছু কাপড় পুড়িয়ে ফেলতে চায়, কারণ সেই কাপড়গুলো ছিল ইটার। মারা যাওয়ার আগে ইটা কাপড়গুলো পরা ছিল, আর ইটার কাপড়গুলো ছিল রক্তাক্ত অবস্থায়। তারপর স্মৃতি সেই কাপড়গুলো হাতে ধরেছিল, আর এটা দেখে লীলা তার হাত থেকে কাপড়গুলো নিয়ে নিজ হাতে পুড়িয়ে ফেলে এবং লীলা বলে তোমার এখন বিশ্রামের প্রয়োজন, যাও বিশ্রাম নাও। এক পর্যায়ে স্মৃতি যখন তার রুমের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করে একটা আয়নার দিকে তার চোখ পড়ে। সে দেখতে পায় অদ্ভুত রকমের একটা চেহারা, কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। সে দেখতে ঠিক তার মতো। এটা দেখে স্মৃতি খুব ভয় পায় আর তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। আর কিছুক্ষণ পর স্মৃতি শুয়ে পড়লে সে টের পায় লীলা তার পাশে শুয়েছে। স্মৃতি লীলার সঙ্গে কথা বললে লীলা কোনো কথার জবাব দেয় না, যার কারণে স্মৃতি খুব অবাক হয়ে যায়। সে কেন কোনো কথার উত্তর দিচ্ছে না। সে পিছনে ঘুরলে দেখে সেখানে লীলা নেই। এতক্ষণ স্মৃতি লীলা ভেবে যার সাথে কথা বলছিল সে মূলত ভয়ানক আত্মা ছিল। এক পর্যায়ে সত্যি সত্যি লীলা সেখানে ঘুমোতে আসলে স্মৃতি তাকে বলে প্রতিটি মানুষের কোনো না
কোনো পেশা থাকে, ঠিক তেমনি মৃত মানুষদের গোসল করানো স্মৃতির পেশা। স্মৃতি এই পেশাটা অনেকদিন ধরে করছে, এখন এটা তার অভ্যাস হয়ে গিয়েছে। এতে লীলা বুঝতে পারে তার মা চায় সেও কাজটা শিখো। এই কথা বলতে বলতে তারা ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর স্মৃতির ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে একটা হাতের ছায়া আস্তে আস্তে স্মৃতির দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই ভয়ঙ্কর ছায়ার হাতটা স্মৃতির গলা চেপে ধরে তাকে হত্যা করে। পরদিন সকালে লীলার ঘুম ভাঙে। সে দেখে তার মা রক্তাক্ত মৃত অবস্থায় তার পাশে পড়ে আছে। তাকে খুব ভয়ানক ভাবে হত্যা করা হয়েছে। লীলা তার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে। লীলার চিৎকার শুনে পাশের রুম থেকে আরিফ তাদের রুমে এসে দেখে তার মাকে অদ্ভুত ভাবে হত্যা করা হয়েছে। দুই ভাই বোন তার মায়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়ে। তারা বুঝতে পারে না তাদের মায়ের মৃত্যুটা কিভাবে হলো। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো ইডা ও স্মৃতির লাশে একই রকম আঘাতের চিহ্ন দেখা যায়। এ থেকে বোঝা যায় তাদেরকে একইভাবে ক্ষতি করা হয়েছে। অন্যদিকে স্মৃতিদের আত্মীয় স্বজন গ্রাম থেকে তাদের এখানে আসে। সেখানে অ্যানা আর টরি মিলে লীলাকে সান্ত্বনা দেয় এবং তার মায়ের গোসল সম্পন্ন করতে বলে। লীলা তার মাকে গোসল করানোর জন্য প্রস্তুত হয়। সেই সাথে গ্রাম প্রধান আরিফের কাছে স্মৃতির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানতে চায়। আরিফ জানায় তার মায়ের রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। এদিকে গতরাতে বাহির থেকে কেউ ঘরে প্রবেশ করেনি আর তার মায়ের শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না। আর এখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। যখন লীলা তার মাকে গোসল করায় তখন একাই একাই তার মায়ের চোখ খুলে যায়। এটা দেখে লীলা খুব অবাক হয়। সে কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে দোয়া পড়ে ফু দেয়। লীলা নিজেকে নিজেই সান্ত্বনা দিতে থাকে। তারপর লীলা কল্পনা করে তার মা নিজেকে নিজে পরিষ্কার করছে এবং তাকে বলে মৃত মানুষের গোসল করানো খুব ভালো কাজ। লীলা স্মৃতিকে গোসল করানোর সময় খেয়াল করে হঠাৎ করে এই স্মৃতির মুখ খুলে যায়। মুখের দিকে লক্ষ্য করলে দেখে তার মুখের ভেতর একটা ছোট কাটা তার রয়েছে। আর লীলা সেই তারটা তার মায়ের মুখের ভেতর থেকে বের করে নেয়। লীলা এই কাটা তারের রহস্য খুঁজে পায় না। সে ভাবতে থাকে এই কাটা তার মায়ের মুখের ভেতরে কিভাবে আসলো। এক পর্যায়ে স্মৃতির গোসল করিয়ে জানাজা শেষ করেই স্মৃতিকে দাফন করে লীলা বাড়িতে। এদিকে তাদের বাড়িতে তার মায়ের বান্ধবী অ্যানা এসে তাকে সান্ত্বনা দেয় আর কিছু টাকা দিয়ে তাদের সাহায্য করে যাতে কিছুদিন তারা ঠিক মতো চলতে পারে। এরপর অ্যানা লীলাদের ঘরে ঢুকতে চায়। এতে লীলা বুঝতে পারে তার মায়ের মৃত্যু কিভাবে হয়েছে সেটা দেখার জন্য সে তাদের রুমে আসতে চাইছে। তারপর লীলা তাকে ভেতরে নিয়ে আসে। অ্যানা ঢুকে দেখতে পায় স্মৃতির বিছানাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে সে খুব ভয় পায় আর এখান থেকে চলে যায়। তো যাই হোক, লীলাদের পরিবারে একমাত্র বড় ছিল আরিফ। তার মায়ের মৃত্যুর পর সব দায়িত্ব আরিফের কাঁধে পড়ে। তাই আরিফ কাজের উদ্দেশ্যে বের হয় কারণ তাদের যেন কোনো টাকার কষ্ট না হয়। এদিকে লীলা তাদের ঘরের সে রক্তমাখা কাপড় চোপড় পরিষ্কার করে। কাপড় পরিষ্কার করার সময় সেই কাটা তার সে দেখতে পায়। এটা দেখে লীলা খুব অবাক হয় কারণ তার মাকে গোসল করানোর সময় তার মুখের মধ্যেও এই কাটা তার ছিল আর এখন তার জামা কাপড়ের ভেতরেও সেই একই রকম কাটা তার। লীলা এটা দেখতে দেখতেই হঠাৎ করে কাটা তার উধাও হয়ে যায়। অন্যদিকে টেরি অ্যানা এক জায়গায় বসে আলোচনা করছিল ইডা আর স্মৃতির মৃত্যু কেমন যেন একরকম। এটা সবার কাছে খুবই রহস্যজনক মনে হয়। এদিকে লোহার স্কেলে হাত লেগে টেরের হাতটা কেটে যায় আর টেরের হাত থেকে রক্তের ফোঁটা একটা ছবির উপরে পড়ে আর এই ছবিগুলো ছিল তাদের গ্রুপ ফটো। সেই ছবিতে টেরি, অ্যানা, ইডা ও স্মৃতি সব বান্ধবীরা একসঙ্গে ছিল। তো যাই হোক, হঠাৎ গ্রামের পরপর দুটো অদ্ভুত মৃত্যুর জন্য সবাই রাতের বেলা এক জায়গায় বসে দোয়া মাহফিলের আয়োজন করে আর সেখানে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করে। সেখানে হঠাৎ করে কোনো একটা হাত কোরআন উঠিয়ে নিচ্ছে। সেই সাথে এখানে লীলা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। টেরি এটা অনুভব করে ইটার আত্মা হয়তো তার কানে কানে কিছু বলছে, তাই সে ভয়ে চিৎকার করে ওঠে। এমন সময় সেখানে লোডশেডিং হলে পরিবেশ আরো ভয়ানক হতে শুরু করে। তাই সবাই একে একটা মোমবাতি জ্বালিয়ে আবারও দোয়া দরুদ পড়তে শুরু করে। এদিকে লীলা দেখে ইডা, অ্যানা এবং স্মৃতির আত্মা তার পেছনে বসে আছে। এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ইডা ও স্মৃতি মারা গিয়েছে, তাই তাদের আত্মা বসে আছে, কিন্তু অ্যানা তো এখনো জীবিত। তাহলে তার আত্মা কিভাবে এখানে বসে আছে? হঠাৎ করে অ্যানার আত্মা অদ্ভুতভাবে লীলার মুখের সামনে এসে তাকে ভয় দেখাতে শুরু করে। এতে লীলা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ঠিক সেই সময় কারেন্ট চলে আসে। তারপর আরিফ লীলাকে কোনো রকম ভাবে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে আসে। লীলা বাড়িতে ঢুকে কিছু অদ্ভুত রকমের জিনিস টের পায়, যেমন তার মা পাশের রুমে বসে নামাজ পড়ছে, সেই সাউন্ড তার কানে ভেসে আসছে। এমনকি সেই শব্দ ফলো করে লীলা পাশের রুমে গিয়ে দেখে সত্যি সত্যি একটা সাদা কাপড় পরে কে যেন একটা সামনে নামাজ পড়ছে। তখন লীলা কি করবে বুঝতে না পেরে আস্তে আস্তে তার কাছে গিয়ে সাদা কাপড়টা সরিয়ে ফেললে দেখে সেখানে কোনো কিছুই নেই। এতে
লীলা ভয় পেয়ে সেখান থেকে যখন চলে যাবে তার পায়েও একটা কাঁটাতার ফুটে যায়, আর সে আস্তে আস্তে সে কাঁটাতারটা বের করে ব্যথায় চিৎকার করে কান্না করে। তখন সে দেখে তার মায়ের আত্মা তার সামনে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে। এরপর অ্যানাকে দেখা যায় তার ছেলে বিমুর সাথে কথাবার্তা বলছিল। মূলত বিমু শহরে একটা চাকরি পেয়েছে, চাকরিটা করার জন্য বিমুকে শহরে যেতে হবে। এদিকে একটা আওয়াজ শুনে অ্যানা দরজার দিকে তাকালে দেখে একটা বৃদ্ধ মহিলা তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার ছেলেকে সে কোনো কিছুই বুঝতে দেয় না। সে সেখান থেকে উঠে চুপচাপ তার রুমে চলে যায়। অ্যানা তার ঘরে গিয়ে দেখে আলমারির দরজা হঠাৎ করেই খুলে যায়, আর এটা দেখে অ্যানা আস্তে আস্তে আলমারির কাছে গিয়ে দেখতে পায় একটা অদ্ভুত রকমের হাত তার উপরে আক্রমণ করে। এতে অ্যানা খুব ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে ওঠে। অ্যানার চিৎকার শুনে বিমু দ্রুত তার মায়ের রুমে আসে। বিমু তার মায়ের রুমে এসে দেখতে পায় তার মা রক্ত বমি করছে। এক পর্যায়ে তার মা বমি করতে করতে সেখানেই মারা যায়। এমন মৃত্যুতে বিমু খুব ভয় পেয়ে যায়, সে কিছু বুঝে উঠতে পারে না। তারপর যখন গ্রামের মানুষ জানতে পারে অ্যানা এইভাবে মৃত্যুবরণ করেছে, তখন গ্রামের মানুষ খুব আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ করে গ্রামে কি শুরু হয়েছে? প্রথমে ইভা, তারপর স্মৃতি, আর এখন অ্যানা। এতে কোনো রহস্য আছে। আবার অ্যানাদের বাসায় গ্রাম প্রধান গেলে বিমুকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো কিছুই বলতে পারে না। এক পর্যায়ে বিমুকে নিয়ে গ্রাম প্রধান লীলাদের বাড়িতে যায়, কারণ তারা জানতো লীলা মৃত মানুষদের গোসল করায়, আর সেই কারণে লীলার কাছে আসে তার মায়ের গোসল করানোর জন্য। তবে লীলা কোনো মতে রাজি হয় না, কারণ আগের দিন তার সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এই কারণে লীলা কোনো মতেই তার মায়ের গোসল করাতে রাজি হয় না। এরপর বিমু আর আরিফ মিলে তাকে জোর করে রাজি করানোর চেষ্টা করে, আর এতে করে কোনো কাজ হয় না, কারণ লীলা তার রুমে গিয়ে দরজা লক করে বসে থাকে। মূলত স্মৃতি আর লীলার মৃত মানুষদের গোসল করাতো। এখন তো স্মৃতি বেঁচে নেই, তাই সব দায়িত্ব লীলার কাঁধে এসে পড়েছে। লীলা বাদে তেমন কেউ গোসল করাতে পারে না, তাই বিমু লীলার ঘরের সামনেই দাঁড়িয়ে থাকে। তার এটাই বিশ্বাস ছিল যে সে ভাবছিল লীলা একটু পরে বের হয়ে তার সাথে তাদের বাড়িতে যাবে তার মায়ের গোসল করানোর জন্য। হঠাৎ সেখানে পুলিশ অফিসার রাজা দেশে হাজির হয়। মূলত এই পুলিশ অফিসার চাই প্রতিটি ভিকটিমের বাড়িতে কেউ না কেউ একজন থানায় এসে একটা মামলা, তাহলে এই খুনের রহস্য বের করা যাবে। একথা শুনে স্মৃতির বাড়িতে কেউ রাজি হয় না, কারণ তারা মৃত্যুর সময় কোনো প্রমাণ পায়নি। তাছাড়া তারা ভাবে পুলিশ কেস হলে প্রত্যেকটা লাশের পোস্টমর্টম হবে, যেটা কোনো পরিবারই চায় না। এতে করে রাজাত কাউকে জোর করতে না পেরে সেখান থেকেই চলে যায়, কারণ রাজা জানতো যে মানুষের বিরুদ্ধে গেলে তাকে বিপদে পড়তে হতে পারে। এদিকে দেখা যায় অ্যানা এসব ভেবে কান্না করছিল। ঠিক তখন অ্যানার আত্মা এসে লীলাকে ভয় দেখাতে শুরু করে। এতে লীলা অনেক ভয় পেয়ে যায়। তারপর সে এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় এনার মৃতদেহকে সে গোসল করাবে। তাই সে দ্রুত বিছানা থেকে উঠে এনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এনার বাড়িতে যাওয়ার আগে আরিফকে তাদের বাড়ির দরজা বন্ধ করে দিতে বলে, যাতে বাইরের কেউ যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে। তো আরিফ সঙ্গে সঙ্গে তার বাড়ির দরজা অফ করে দেয়। তারপর লীলা এনাদের বাড়িতে গেলে এনাকে গোসল করানোর সময় সে বারবার চেক করতে থাকে তার মায়ের মুখে যেমন ছোট একটা কাঁটাতার পেয়েছিল, এনার মুখের মধ্যেও তেমন কাঁটাতার আছে কিনা। সে সেটা বারবার চেক করে, কিন্তু এনার মুখের ভেতর কোনো কিছুই পাওয়া যায় না। হঠাৎ করে এনার শরীর একা একাই উঠে দাঁড়ায় আর নিজের পেটের দিকে ইশারা করতে থাকে। তখন লীলা এনার পেটের দিকে খেয়াল করলে দেখতে পায় তার পেটেও একটা কাঁটাতার আছে। এতে লীলার আর বুঝতে বাকি থাকে না যে ইডা এনা ও তার মা স্মৃতির মৃত্যুর পেছনে নিশ্চয়ই একজনের হাত আছে। তারপর হঠাৎ করে এনার চোখ খুলে যায়। লীলা বারবার এনার চোখ বন্ধ করে দিলে এনা তার হাত ধরে ফেলে এবং লীলার কাছে সাহায্য চায়। তারপর আবারও সে স্থির হয়ে যায়। তো যাই হোক, তারপর সেখানে রাজাত আসে টেরির কাছে। এনা, স্মৃতি ও ইডার কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? টেরি বলে, আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না। তারপর সবাই এনার দাফনের কাজ শেষ করে। পরদিন সকালবেলায় বিমু লীলার সাথে দেখা করে এবং এনার মৃত্যু নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলে। এনার মৃত্যুর পর গোসলের সময় কোনো তেমন চিহ্ন পায়নি। এদিকে জানা যায় এনা মারা যাওয়ার আগে বারবার একজনের নাম নিতে থাকে, আর তার নাম হলো নূ। অন্যদিকে লীলা তার মায়ের কাছে কখনো নূর নামের কারোর কথা শুনেনি। তারপর বিমু লীলাকে একটা পুরোনো অ্যালবামের ছবি দেখায়। সেখানে এনা, ইডা, স্মৃতি, টেরি ও অন্য একজন মহিলা ছিল। সে ব্যক্তিই নূ। তারপর কোনো একটা কারণে নূর তার মেয়েকে নিয়ে এই গ্রাম ছাড়তে বাধ্য হয়। আর এগুলো জানার পর লীলার মনে কিছু একটা সন্দেহ হয়। তো যাই হোক, টেরি লীলার কাছে এসে তাকে বলে এগুলো কালো জাদুর ফলে হয়ে থাকে। অন্যদিকে লীলা এই মৃত্যুর রহস্য খোঁজার জন্য খুব অস্থির হয়ে পড়ে, আর যে কারণে সে ইডার শরীর চেক করতে চায়, কিন্তু ইডার তো দাফন হয়ে গিয়েছে। তো লীলার হাতে কোনো কিছুই করার
পাচ্ছিল না। তখন লীলা বাধ্য হয়ে রাতে ইডার কবর খুঁড়তে শুরু করে এবং লাশের কাপড় খুলে লীলা দেখতে পায় ইডার শরীরেও সেম কাঁটাতার রয়েছে। তখন লীলার মনে সন্দেহ আরো বেড়ে যায়। লীলা যখন এই কবরস্থান থেকে বের হয় তখন অনেকগুলো খারাপ আত্মা তাকে অনেক ভয় দেখায়। লীলা অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তো যাই হোক, ইডার কবরে আর মাটি দেওয়া হয় না, ওরকম খোঁড়া অবস্থায় পড়ে থাকে। হঠাৎ একদিন গ্রামবাসী এসে কবর খোঁড়া দেখতে পেয়ে খুব অবাক হয়ে যায়, কে এমন করে কবর খুঁড়েছে। এদিকে লীলা ইডার বাড়িতে যায় যাতে সে নূর সম্পর্কে সবকিছু জানতে পারে। ইডার বাড়িতে গিয়ে লীলার সঙ্গে দেখা হয় আর তখন লীলা নূর সম্পর্কে জিজ্ঞাসা করে। ড্যাডি তাকে জানায় গ্রামের সব থেকে খারাপ মহিলা ছিল নূর, যে কিনা তার সব বান্ধবীর স্বামীদের সাথে পরকীয়া করত। এক পর্যায়ে এতটাই পরকীয়ায় আসক্ত হয়ে যায় যে তার বান্ধবীদের সাথে তার হাজবেন্ডের তালাক হয়ে যায়। তারপর লীলা একের পর এক টেরিকে প্রশ্ন করতে থাকে। হঠাৎ করেই টেরি কিসের জন্য আওয়াজ শুনতে পায় আর সে আওয়াজে টেরি খুব বিরক্ত হয়ে যায়। নিজের মুখ নিজে নখ দিয়ে আঁচড় দিয়ে রক্ত বের করে দেয়। এটা দেখে লীলা কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে তাকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে টেরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর লীলা দেখতে পায় তার পেছনে টেরি দাঁড়ানো আর সেই টেরি ছিল সম্পূর্ণ ভালো, তার মুখে কোনো ক্ষত ছিল না। এটা দেখে লীলা খুব ভয় পেয়ে যায়। তো যাই হোক, লীলা টেরিকে নূরের বিষয়ে নানা প্রশ্ন করতে থাকে, কিন্তু একটা বিষয় টেরির খুব খারাপ লাগে, যে ইটার কবর কে খুঁড়েছে। আর এইসব চিন্তা ভাবনা করে সে আর নূরের ব্যাপারে কোনো কথা বলে না। এক পর্যায়ে টেরি লীলাকে বলে তুমি বাড়ি চলে যাও। এদিকে লীলার খাটের নিচে আরিফ একটা বেলচা খুঁজে পায় আর এই বেলচা দিয়ে লীলা কবর খুঁড়েছিল। কিছুক্ষণ পর লীলা বাড়িতে ফিরলে আরিফ তার বোনকে অনেক বকাঝকা করে কেন সে ইডার কবর খুঁড়েছে। লীলা কি বলবে বুঝতে না পেরে ওই যে প্রত্যেকটা লাশের সঙ্গে যে কাঁটাতার পেয়েছে সেগুলো তার ভাইকে দেখায় এবং সবকিছু খুলে বলে। লীলা তার ভাইকে আরো বলে এসব কিছু হয়তো কেউ কালো জাদু করেছে। একথা শুনে আরিফ অবাক হয়ে যায় আর তাদের দুই ভাই বোনের কথা টেরি শুনে ফেলে আর এই কথাগুলো সে গ্রামের সব লোকদের জানিয়ে দেয়। টেরি বানিয়ে বানিয়ে গ্রামের মানুষদের কাছে বলতে থাকে অভিশাপের কারণে এই তিনজনের মৃত্যু হয়েছে, এরপর এই গ্রামবাসীর মহিলাদেরও মৃত্যু হবে এই অভিশাপের কারণে। এমনকি এই কথার সাথে সাথে নূরের কথাও গ্রামের সবাই বলতে থাকে, নূর কিভাবে সবার সাথে পরকীয়া করেছে। সবাই নূরকে নিয়ে বেশ সমালোচনা করতে থাকে। এই কথা যখন রিসা শুনতে পায় তখন সে সবার ভুল ধারণা ভেঙে দিয়ে বলে নূর নয়, বরং ওই গ্রামের পুরুষদের চরিত্রে সমস্যা ছিল, তারা তার ওয়াইফদের ছেড়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায় লীলা এসব কিছু শুনতে পেলে সে ট্যারির সঙ্গে দ্রুত দেখা করে, ট্যারিকে অনেক বকাবকি করে। ঠিক সে সময় তাদের মাঝে হাজির হয় পুলিশ অফিসার রাজা আর সেই পুলিশ অফিসারই লীলাকে থামিয়ে দেয় এবং পুলিশ অফিসার লীলাকে এক সাইডে ডেকে নিয়ে বলে নূর অনেক আগেই মারা গিয়েছে। তো যাই হোক, পুলিশ অফিসার লীলাকে সতর্ক করে দেয় যেন তারা নূরকে নিয়ে এসব বাজে কথা আর না ছড়ায়। লীলা পুলিশের কথায় কোনো কিছু মনে না করে আবার সে টেরির সঙ্গে দেখা করতে যায় আর গিয়ে দেখতে পায় এক আশ্চর্যজনক ঘটনা। টেরি বসে আছে আর তার মধ্যে নূরের আত্মা ভর করেছে। সেখানে নূরের আত্মা বলছে আমি কারো সংসার ভাঙিনি, বরং ওই গ্রামের সব মহিলারা আমাকে নির্যাতন করে মেরে ফেলেছে। এরপর একে একে সবার আত্মা নূরের গায়ে ভর করে, তারা সবকিছুর জন্য নূরকে দোষ দিতে থাকে। লীলা সেখানে দাঁড়িয়ে দেখতে পায় কিছুক্ষণের মধ্যেই ট্যারির শরীর সেই আত্মাগুলো ক্ষত বিক্ষত করে ছিঁড়ে ফেলে আর সেখানে আরিফ গেলে এগুলো দেখে কিছুই বিশ্বাস করছিল না। আরিফ তার বোন লীলাকে এগুলো থেকে বেরিয়ে আসতে বলে আর লীলা তার ভাইয়ের কোনো কথাই শোনে না। এরপর বাড়ি এসে লীলা ঘুমোলে তখন একটা হাতের ছায়া তার দিকে এগিয়ে এসে তাকে মেরে ফেলে। লীলার মাকেও এই একই রকম একটা ছায়া এসে মেরে ফেলেছে আর লীলাকেও তার মায়ের মতো কবর দেওয়া হয়। লীলা অনেক চেষ্টা করলেও সে কবর থেকে বের হতে পারে না আর হঠাৎ করে লীলার ঘুম ভেঙে লাফিয়ে ওঠে, অর্থাৎ লীলা বুঝতে পারে এগুলো সে স্বপ্ন দেখছিল। তারপর লীলার রিকার কথা মনে পড়ে আর সে রিকার সঙ্গে কথা বলতে চায়, কারণ রিকা গ্রামবাসীর কাছে নূরের ভালোটাই বলেছে, তাই সে ভাবে হয়তো নূরের সাথে রিকার কোনো ভালো সম্পর্ক থাকতে পারে। তারপর তার ভাইয়ের রুমে গিয়ে তার ভাইয়ের যন্ত্রপাতির মধ্যে রিকার ঘরে চাবি সে খুঁজতে থাকে আর সেই চাবিটা পেলে লীলা দ্রুত রিকার ঘরে ঢুকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ তার চোখ যায় একটা টাইলসের নিচে কিছু ছবির দিকে। সেই ছবিগুলোর মধ্যে লীলা দেখতে পায় রিকা আর কেউ নয় বরং নূরেরই মেয়ে। লীলার বুঝতে আর বাকি থাকে না এগুলো হয়তো রিকার কাজ। তারপর লীলা তার বাড়ি থেকে বেরিয়ে দ্রুত ট্যারির বাড়ির দিকে যায় আর ট্যারিকেও নূরের আত্মা ঠিক একইভাবে মেরে ফেলে। এক পর্যায়ে লীলা যখন ট্যারির বাড়িতে পৌঁছায় তখন সে সেখানে সব মৃত মানুষের আত্মা দেখতে পায় যাদেরকে নূর মেরেছে আর এতগুলো আত্মার মধ্যেও সে ট্যারির আত্মাকেও দেখতে পায়। লীলার বুঝতে আর বাকি
বাকি থাকে না যে ইতোমধ্যেই টেরিও মারা গিয়েছে। নূর লীলাকে বলে এগুলো মূলত মারা যাওয়া মহিলাদের কর্মফল ভোগ করছে। নূরের আত্মা লীলাকে আরো বলে তোমার এখন উচিত এগুলো থেকে দূরে থাকা। তবে লীলা সে আত্মার কোনো কথাই শোনে না। সে টেরির মৃত শরীরকে গোসল করাতে চায়। গোসল করানোর সময় টেরির শরীরও সেই কাঁটাতার খুঁজে পায়, আর সেখানেই বাকিদের আত্মা তাকে নানাভাবে ভয় দেখাতে শুরু করে। ইতোমধ্যে সেখানে হাজির হয় রাজা, আর সে বারবার লীলাকে বলে দরজা খুলতে, কারণ তারা পোস্টমর্টম করে দেখতে চায়। মূলত টেরির কোনো পরিবার ছিল না, তাই তার মৃত্যুর পোস্টমর্টম করা হবে। লীলাকে দরজা খুলতে বললে লীলা কোনো মতেই দরজা খুলে না। আর লীলা যখন বের হবে ঠিক তখন তাড়াহুড়ো করতে যেয়ে টেরির শরীর থেকে যে কাঁটাতার পেয়েছিল সেগুলো তার মুখে ঢুকে যায় এবং সে নিচে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এক পর্যায়ে রাজা দরজা ভেঙে রুমে ঢুকে লীলাকে ডাকে এবং তার জ্ঞান ফেরায়। আর তখন আমরা দেখতে পাই যে এইসব দৃশ্য লীলা ছাড়া আর কেউই দেখতে পাচ্ছিল না। লীলা যখন বাইরে বের হয় আর সেখানে দেখতে পাই গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়েছিল রিকা, আর লীলা পুলিশ অফিসারকে জানায় এসব কিছু রিকাই করেছে। এক পর্যায়ে লীলা সবাইকে বলে দেয় নূরের একমাত্র মেয়ে রিকা। একথা শুনে গ্রামবাসী পুরো অবাক হয়ে যায়। তখন রিকা লীলার কানে কানে বলে এখানে যা কিছু হচ্ছে তা ওই মহিলাদের কর্মফল। আর এটা শুনে লীলা অবাক হয়ে যায়, কারণ ওখানে নূরের আত্মাও ঠিক একই কথা বলেছিল। তো যাই হোক, সেখান থেকে রিকা চলে যায় আর লীলা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু রিকাকে কেউ আটকাতে পারে না। আর ওখানে যত মহিলারা ছিল তারা হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেমনটা মানুষের শরীরে আত্মা ভর করলে করে থাকে। তো যাই হোক, সেখানে থাকা বাকি মহিলারা লীলার কথা বিশ্বাস করে রিকার বাড়ি যেতে রাজি হয়। আর গ্রামবাসী সবাই রিকার বাড়ির সামনে গিয়ে রিকাকে ডাকতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় কয়েক বছর আগে নূরের সঙ্গে ঠিক কি ঘটেছিল। ওই গ্রামবাসী সবাই মিলে এবং তাদের মধ্যে ইডা, অ্যানা, স্মৃতি ও টেরিও ছিল। তারা সবাই মিলে নূরের বাড়ি গিয়ে তাকে চুল ধরে টেনে বাড়ির বাইরে এনে অনেক নির্যাতন করে। আর এই নির্যাতন সহ্য করতে না পেরে নূর এক পর্যায়ে মারা যায়। আর আজ এত বছর পরেও ঠিক রিকার সাথেও লীলার সেই আচরণটাই করছে। লীলা গ্রামবাসীর সব মহিলাদেরকে ডেকে নিয়ে রিকার বাড়ি গিয়ে তাকে ডেকে ঘর থেকে বের করে। রিকা সবার সঙ্গে কথা বলতে থাকে যে আমি এগুলো কোনো কিছুই করিনি, কিন্তু গ্রামবাসীরা কেউ তার কথা বিশ্বাস করে না। তারা রিকার উপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্যাতন করে। এক পর্যায়ে রিকাও জ্ঞান হারিয়ে ফেলে। তখন লীলা একপাশে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে তার এখন করণীয় কি। আর ঠিক তখন স্মৃতির আত্মা লীলাকে বলে যাও রিকাকে বাঁচাও। এই ঘটনার পর স্মৃতি বুঝতে পারে নূর নয় বরং তাদের হাজবেন্ডরাই দায়ী। তবে তারা ভুল বুঝে ওই দিন নূরকে শাস্তি দিয়েছিল, যার কারণে সে আগের ভুলটা আর করতে চায় না। আর এই কারণেই লীলা রিকার গায়ের উপরে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তবে এখানকার মহিলাগুলো লীলাকেও ছাড়ে না। এতক্ষণে আরিফ এই বিষয়টা জানতে পেরে তাদের দুজনকে বাঁচানোর জন্য এখানে ছুটে আসে। আর তখন এলোপাতারি একটা বাড়ি গিয়ে আরিফের মাথায় লাগে, আর মাথা ফেটে অতিরিক্ত রক্ত পড়ার কারণে আরিফ সেখানেই মারা যায়। চোখের সামনে লীলা এটা আর সহ্য করতে পারে না। এখানে নিরপরাধ আরিফও জীবন হারায়। আর লীলা তো তার পরিবারের সব প্রিয়জনকেই হারিয়ে ফেলেছে। এর মধ্য দিয়েই আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।